ইলেকট্রিসিটি বাদ দিয়ে আজকে স্টার্ট করব হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার 3। ওকে, তোমাদের তো কলেজের ক্লাস শুরু হয়ে যাচ্ছে তাই না? ফাইনালি 12 থেকে। যাক ভালো, এখন কলেজে বসে বসে ক্লাস করবা, খুব মজা হবে। ওকে, স্টার্ট করি তাহলে আমরা চ্যাপ্টার 03। ওকে, চ্যাপ্টার 03 হচ্ছে আমরা স্টার্ট করবো হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে, এই চ্যাপ্টারটা ইজি আছে, তোমরা দেখবা এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম যে টার্মগুলো আছে সেগুলো তোমরা পারো। এই চ্যাপ্টারে দেখবা ম্যাক্সিমাম যা আছে বা যে সকল কনসেপ্ট গুলো আছে সেগুলো দেখবা কি সবই তোমাদের কনসেপ্টের মধ্যেই আছে, তোমরা সবই হচ্ছে কি পারবা। ওকে, তো কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে হচ্ছে কি পড়বো আমরা, দেখবো হচ্ছে কারেন্ট হচ্ছে কি একটা ওয়্যারে একটা পয়েন্ট থেকে কারেন্ট আরেকটা পয়েন্টে ট্রাভেল করবে, এখানে ভোল্টেজ ডিফারেন্স থাকবে, এখানে রেজিস্ট্যান্স থাকবে। ওকে, একটা তারপর এখানে সার্কিট থাকবে, সার্কিট থেকে হচ্ছে আমাদের কারেন্ট ক্যালকুলেশন করতে হবে, ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে, রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে, এরকম কিছু থাকবে। আমরা হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারে অনেক কিছু পড়বো। ঠিক আছে, আমরা দেখবো রেজিস্ট্যান্স কোন কোন কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে, বা এগুলা কারেন্ট কিসের উপর ডিপেন্ড করে, কিভাবে চেঞ্জ হয়, খুঁটিনাটি সবকিছু আমরা হচ্ছে এই চ্যাপ্টারে একটু দেখা ট্রাই করব। ওকে, ফার্স্ট টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট অন রেজিস্টার। ওকে, ফার্স্ট আমি যেটা স্টার্ট করব শুরুতেই সেটা হচ্ছে কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট অন রেজিস্টার। ওকে, আমরা একটু এটা দেখা ট্রাই করি যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট অর টেম্পারেচার ইফেক্ট। ঠিক আছে, টেম্পারেচার ইফেক্ট অন রেজিস্টার, অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট না বলে এটাকে মূলত বলা হয় ইফেক্ট, টেম্পারেচার ইফেক্ট অন রেজিস্টার। ওকে, আর একটা ওয়্যারে টেম্পারেচার যখন আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে তখন ওই ওয়্যারের রেজিস্ট্যান্স কি বাড়ে নাকি রেজিস্ট্যান্স ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ হয়, এটা নিয়ে ফার্স্ট অফ অল আমরা একটু ডিসকাস করি। ওকে, তারপর হচ্ছে গিয়ে তারপর দেখবো আমরা যে কিভাবে ইনক্রিজ হয় ডিক্রিজ হয়, এটা নিয়ে একটু ডিসকাস করব। ওকে, তো স্টার্ট করা যাক। এটা মনে করো একটা ওয়্যার। ওকে, এ বি হচ্ছে গিয়ে একটা ওয়্যার। এই এ বি ওয়্যারের সাপোজ এইটুকু অংশ, এইটুকু যে পার্ট আছে, এইটুক পার্টটাকে আমি যদি মনে করো একটা মাইক্রোস্কোপ দিয়ে জুম করি, তাহলে এইটুক পার্টটা মনে করো এটা হচ্ছে সিডি পার্ট। তাহলে সিডি পার্টটাকে দেখতে কি এরকম মনে হবে না? দেখো তো, রাইট? এই পার্টটা কি ফাইনালি আমাদের দেখতে, সিডি পার্টটা দেখতে আমাদের এরকম মনে হবে। এবিটা একটা মেটাল ওয়্যার, যেমন এটা একটা মার্কার, এটাকে একটা ওয়্যারের সাথে যদি কম্পেয়ার করো, এটাকে তুমি যদি জুম করো তাহলে এটা কি দেখতে একটা এরকম থিকনেস বাড়বে। ওকে, এখন এখানে কি থাকে অনেকগুলা, এটা যেহেতু মেটাল তাহলে এখানে কি পার্টিকেল গুলা কি একটার সাথে একটা কিভাবে লেগে থাকে না নাকি? মেটাল যেহেতু, তাহলে মেটালের পার্টিকেল গুলা যে আমাদের মলিকিউলস, অ্যাটমস, এগুলো সবগুলা কি একটার সাথে একটা এভাবে কানেক্টেড থাকে। এরা একটা মলিকিউল বা একটা অ্যাটম, এরা হচ্ছে একটার সাথে একটা খুবই পারফেক্টলি টাইটলি প্যাকেট থাকে। এখন মনে করো একটা ইলেকট্রন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রাভেল করবে। তো ডেফিনেটলি এই গ্যাপ, ইলেকট্রন যখন ট্রাভেল করবে এই গ্যাপগুলা, এখানে যে গ্যাপগুলো আছে বা এখানে হচ্ছে গিয়ে কি হবে, ইলেকট্রনটা পার্টিকেল গুলা একটা পার্টিকেলে দিবে, আরেকটা পার্টিকেল হবে, চার্জ গুলা কি করবে একটা পার্টিকেল থেকে বা একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলে কি হবে, ট্রান্সফার হবে। ঠিক আছে, তো এখন ইলেকট্রন সুন্দর মতো এ থেকে বি তে ট্রান্সফার হচ্ছে, ভালো কথা। তো এখন আমি যদি এই যে ওয়্যার আছে, এই ওয়্যারে যদি আমি একটু হিট অ্যাপ্লাই করি, একটু হিট সাপ্লাই করি, তাহলে কি হবে, এই ওয়্যারের টেম্পারেচার বাড়বে, তাই না? টেম্পারেচার গুলো বাড়লে কি হবে, ইন্টারনাল এনার্জি বাড়বে। এই পার্টিকেল গুলো কি হবে, ভাইব্রেশন বাড়তে থাকবে, নিজের জায়গা থেকে এরা ভাইব্রেট করতে থাকবে, এক জায়গা থেকে এরা দেখা যাবে আপ এন্ড ডাউন, ব্যাক এন্ড ফোর্থ হচ্ছে কি ভাইব্রেট করতে থাকবে। তো ভাইব্রেট যখন করতে থাকবে তখন এই ইলেকট্রনের এ টার্মিনাল থেকে বি টার্মিনালে ট্রান্সফার হওয়া বা এ টার্মিনাল থেকে বি টার্মিনালে পাস হওয়া এই ইলেকট্রনের জন্য কি টাফ হবে নাকি ইজি হবে বলতো? যখন পার্টিকেল গুলো ভাইব্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে কি হবে বলতে পারবা? পার্টিকেল গুলার যদি ভাইব্রেশন বাড়তে থাকে তখন ইলেকট্রন ট্রান্সফার রেটটা কি হবে, কমে যাবে না বেড়ে যাবে? বলো কি হইতে পারে? দেখো ঘটনা,
এই মলিকিউল বা পার্টিকেল বা অ্যাটম গুলো যখন ভাইব্রেশন বাড়তে থাকে এরা হচ্ছে উপরে কোনোটা নিচে কোনোটা ছোটাছুটি করতে থাকে। ছোটাছুটি করতে থাকলে কি হবে, এই ইলেকট্রনের ট্রাভেল করা একটু মুশকিল হয়ে যাবে। যেমন রাস্তায় যদি মনে করো গাড়িগুলা একটা রোড ক্রস করার সময় তোমার যদি গাড়িগুলা স্পিডি তোমার যদি চলাফেরা করতে থাকে তখন আমাদের রোড ক্রস করা একটু টাফ হয়ে যায়। বাট যদি গাড়িগুলো থেমে থাকে তাহলে আমরা কিন্তু খুব ইজিলি রোডটা ক্রস করতে পারি, গাড়ির গ্যাপ গ্রুপ দিয়ে পাস করতে পারি। আর যদি ভাইব্রেশন গাড়িগুলো যদি মুভমেন্ট করতে থাকে তখন কিন্তু আমাদের রোড ক্রস করা একটু টাফ হয়ে যায়। ঠিক সিমিলারলি এই পার্টিকেল গুলো বা মলিকিউল গুলো যদি ভাইব্রেশন বাড়তে থাকে তখন ওর জন্য কি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রান্সফার হওয়া এই ইলেকট্রনের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো ইলেকট্রনের ট্রাভেলিং যেদিকে হবে, ইলেকট্রনের ট্রাভেলিং মানেই তো হচ্ছে গিয়ে কারেন্টের ফ্লো। তাহলে ইলেকট্রনের ফ্লোতে যদি তোমার একটু বাধা আসে তাহলে কারেন্টের ফ্লোতেও বাধা আসবে। আর কারেন্টের ফ্লোতে কেন বাধা আসবে, কারণ রেজিস্ট্যান্স ইনক্রিজ যদি হয়। তো আমরা তার মানে এই কনসেপ্ট থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে কোনো একটা ম্যাটেরিয়াল অর কন্ডাক্টরে আমরা যদি হিট এনার্জি সাপ্লাই করতে থাকি, এন্ড হিট এনার্জি সাপ্লাই করলে কি হবে, ওই কন্ডাক্টর বা ম্যাটেরিয়ালে টেম্পারেচার বাড়তে থাকবে। আর টেম্পারেচার বাড়তে থাকলে কি হবে, কারেন্টের ফ্লো ডিক্রিজ হতে থাকবে। এন্ড কারেন্টের ফ্লো ডিক্রিজ মানে রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। তার মানে আমি কি বুঝলাম, টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের রিলেশন কি রকম, টেম্পারেচার ইনক্রিজ হলে রেজিস্ট্যান্স কি ইনক্রিজ হবে, নাকি টেম্পারেচারকে সাপোজ আমি এভাবে লিখলাম যে টেম্পারেচার আর এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স। ওকে, এখন বলো টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্স কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে, কি হবে বলো? এতক্ষণ কি বুঝালাম, টেম্পারেচার ইনক্রিজ হলে কোন একটা ওয়্যারের রেজিস্ট্যান্স কি হবে, ইনক্রিজ হবে। ওকে, আচ্ছা এখন এটা হচ্ছে একটা রিলেশন। এখন এই রিলেশনটা কি রকম, এই রিলেশনটা মূলত এরকম যে টেম্পারেচার মনে করো এই ওয়্যারে ইনিশিয়ালি একটা রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে ছিল, সেটাকে আমি হচ্ছে R1 বললাম। ওই সময় টেম্পারেচার ছিল হচ্ছে θ1, ঠিক আছে। আফটার হিট সাপ্লাই, ঠিক আছে, আফটার সাপ্লাইং হিট এনার্জি, ওকে, আফটার অর ইনক্রিজিং টেম্পারেচার, সাপোজ এইভাবে লিখি, আফটার ইনক্রিজিং টেম্পারেচার, ঠিক আছে, আফটার ইনক্রিজিং টেম্পারেচার রেজিস্ট্যান্স হয়ে গেল R2 এন্ড টেম্পারেচার হয়ে গেল θ2। এখন এই যে নিউ যে রেজিস্ট্যান্স, একটা ওয়্যারে যে নিউ রেজিস্ট্যান্স, এই নিউ রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে তার শুরুতে ওর যে রেজিস্ট্যান্সটা নিউ রেজিস্ট্যান্স না, এখানে ব্যাপারটা হচ্ছে রেজিস্ট্যান্সের ইনক্রিজ, রেজিস্ট্যান্স চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, খেয়াল করে দেখো, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। এই চেঞ্জ ইন রেজিস্ট্যান্স যেটা, সেটাকে যদি আমি ডেল্টা আর দিয়ে এক্সপ্রেস করি তাহলে এই ডেল্টা আর হচ্ছে গিয়ে তার ইনিশিয়ালি রেজিস্ট্যান্স কত সেটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ইনিশিয়ালি একটা ওয়্যারে কতটুকু রেজিস্ট্যান্স ছিল সেটার সাথে প্রপোর্শনাল হবে চেঞ্জটা, আর হচ্ছে গিয়ে ডেল্টা থিটার সাথেও কি হবে, প্রপোর্শনাল হবে। ডেল্টা থিটা মানে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। টেম্পারেচার যদি ইনক্রিজ হতে থাকে তাহলে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের চেঞ্জটাও ইনক্রিজ হতে থাকবে, বাড়তে থাকবে। এন্ড এটা অলসো ইনিশিয়ালি যে একটা ওয়্যারের রেজিস্ট্যান্স থাকবে সেটার সাথে প্রপোর্শনাল। কিরকম মানে মনে করো আমাদের কাছে এখানে দুইটা ওয়্যার আছে, ওয়্যার নাম্বার 1, এখানে ওয়্যার নাম্বার হচ্ছে 2। এই ওয়্যারে ইনিশিয়ালি মনে করো রেজিস্ট্যান্স ছিল 10 ওহম, আর 2 নাম্বার ওয়্যারের ইনিশিয়ালি রেজিস্ট্যান্স ছিল 20 ওহম। এখন 1 নাম্বার যে ওয়্যার আছে এই ওয়্যারের টেম্পারেচার মনে করো আমি 10 কেলভিন ইনক্রিজ করলাম, আর 2 নাম্বার ওয়্যারের টেম্পারেচার আমি 10 কেলভিন ইনক্রিজ করলাম। দেখা গেছে, আমি আবার বলছি, দুইটা ওয়্যার আমাদের কাছে আছে, এক নাম্বার 1 এন্ড নাম্বার 2 ওয়্যার। নাম্বার 1 ওয়্যারের ইনিশিয়ালি রেজিস্ট্যান্স ছিল 10 ওহম, আর নাম্বার 2 ওয়্যার ছিল, সেকেন্ড ওয়্যারের ছিল 20 ওহম। এখন বোথ ওয়্যারের টেম্পারেচার আমি 10 কেলভিন করে ইনক্রিজ করতেছি। এখন বোথ ওয়্যারের টেম্পারেচার যদি আমি 10 কেলভিন করে যদি ইনক্রিজ করি তখন দেখা যাবে এই 1 নাম্বার ওয়্যারের রেজিস্ট্যান্স যতটুকু বাড়বে 2 নাম্বার ওয়্যারের রেজিস্ট্যান্স একটু বেশি বাড়বে। দেখা গেছে মনে করো 10 কেলভিন ইনক্রিজ করার আগে ওর রেজিস্ট্যান্স ছিল 10 ওহম, 10 কেলভিন ইনক্রিজ করার পরে রেজিস্ট্যান্স হয়ে গেছে মনে করো 11 ওহম,
আর যেটা সেকেন্ড ওয়্যারের রেজিস্ট্যান্স ছিল 20 ওহম, 10 কেলভিন ইনক্রিজ করার পরে এর রেজিস্ট্যান্স হয়ে গেল মনে করো 23 ওহম। কেসটা ধরতে পেরেছো কি বললাম বলো? আমি যে এক্সাম্পলটা দিয়েছি এক্সাম্পলটা কি ক্লিয়ার সবার কাছে? বলো আমি কি বলেছি? আমাকে এটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু প্রবলেম ফেস করবা। এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন হয়। এখানে কি আমি যে এক্সাম্পলটা দিয়েছি এখানে এটা কি ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বলবো? বলো। ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, তো দেখা গেছে ইনিশিয়ালি যে টেম্পারেচার থাকবে ওইটার উপর টেম্পারেচার একটু ইনক্রিজ করলে তোমার ওই ওই ওয়্যারের রেজিস্ট্যান্স একটু ইনক্রিজ হবে। সিম্পলি বিজনেস দিয়ে যদি বোঝাই, মনে করো তুমি যদি একটা বিজনেসে ইনভেস্টমেন্ট মনে করো করলো 10 লাখ, আরেকজন একটা বিজনেসে ইনভেস্টমেন্ট করে ধরো 15 লাখ, ও ইনভেস্টমেন্ট বেশি করেছে। তো তখন দেখা যায় যে যে 10 লাখে ইনভেস্টমেন্ট করেছে ও যদি মনে করো আরো 1 লাখ ইনক্রিজ করে তার ইনভেস্টমেন্ট, ওর যতটুকু প্রফিট হবে, যে 15 লাখ ইনভেস্টমেন্ট করেছে ও যদি 1 লাখ ইনভেস্টমেন্ট করে ওর প্রফিট কিন্তু আরো বেশি হবে, রাইট? কেন? কারণ শুরুতেই ওর আগে থেকে বেশি ছিল। ঠিক সিমিলারলি রেজিস্ট্যান্সের ইনক্রিমেন্টটাও ইনিশিয়ালি যে রেজিস্ট্যান্স ছিল সেটার উপর ডিপেন্ড করে, আর টেম্পারেচারের তো উপর ডিপেন্ড করেই। টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স তো ইনক্রিজ হবেই। ওকে, এইগুলো আমরা এখন মুছে দেই। তাহলে ডেল্টা থিটা আমরা কি পড়লাম বলো দেখি? ডেল্টা থিটা কি? ডেল্টা থিটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, ডেল্টা থিটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে আমি এখন করে ফেলি। দেখো ডেল্টা আর লিখে ফেললাম, এই ইকুয়াল সাইন এইখানে প্রপোর্শনাল সাইনটাকে উঠানোর জন্য আমরা একটা ইকুয়াল সাইন নিয়ে এসেছি, আর এটা হয়ে যাবে আলফা। ঠিক আছে, এটা ছিল প্রপোর্শনাল সাইন, এই যে এরকম প্রপোর্শনাল সাইন। ওকে, এটা হয়ে গেল। এখন প্রপোর্শনাল সাইনটা উঠিয়ে আমি এটা লিখেছি আলফা, আর এটা হয়ে গেল R1, এটা আছে ডেল্টা থিটা। ওকে, আলফাটা কি? আলফাটাকে আমরা লিখে ফেলি, আলফাটা হচ্ছে গিয়ে হিট কোএফিশিয়েন্ট। ঠিক আছে, হিট কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, হিট কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ওকে, হিট কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এইটার ইউনিটটা কি? এইটার ইউনিটটা হচ্ছে পার কেলভিন। এটার ইউনিটটা হচ্ছে পার কেলভিন অর পার ডিগ্রি সেলসিয়াস। এটা আলফাটা হচ্ছে ইউনিট হচ্ছে পার কেলভিন অর পার ডিগ্রি সেলসিয়াস। আলফাটা ইয়ে কি, পরিচয় কি, ইন্ট্রোডাকশনটা কি? হিট কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা বলো দেখি আমি ডেল্টা আর কে কি লিখতে পারি? R2 মাইনাস R1 লিখবো নাকি R1 মাইনাস R2 লিখবো? এই ডেল্টা আর কে বলো তো কি লিখবো? R2 মাইনাস R1 না R1 মাইনাস R2? রেসপন্স করতে হবে, ঠিক আছে? রেসপন্স না করলে বোঝা যাবে না কে কোনটুকু বুঝেছো। R2 মাইনাস R1 লিখবো, আর এখানে আলফাটা আলফার বদলে থাকবে, আর এখানে R1 ডেল্টা থিটা হবে। এবার R2 কে আমরা ওই পাশে সেন্ড করে দাও, R1 কে ওই পাশে সেন্ড করে দিলে কি হবে? R1 প্লাস আলফা R1 ডেল্টা থিটা। এবার তুমি R2 কে R2 এর বদলে রাখো, R1 কে কমন নিয়ে নাও। R1 কে কমন নিলে এটা হয়ে যাবে 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা। এইখানে যে আলফাটা আমরা পড়লাম, এই আলফাটাকে আলফাটা যদি জানি তাহলে আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো কোন টেম্পারেচারে রেজিস্ট্যান্সটা কিরকম হবে। ওকে, আলফাটা হচ্ছে হিট কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, যেটা শুরুতে বলেছিলাম। এটা কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। ওকে, আলফাটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এটা আমি একটু এপাশে লিখে দিই, তোমরা তাহলে একটু লিখে নিতে পারবা। এই ফর্মুলাটা হচ্ছে R2 ইকুয়ালস টু R1 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা থিটা। আলফাটার ভ্যালুটাকে ক্যালকুলেশন করা যায়, ওইটা আমরা ক্যালকুলেশন করব। আলফাটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস এর উপর, পুরোটাই ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আলফাটা হচ্ছে ডিপেন্ড অন ম্যাটেরিয়ালস। আলফাটা কোএফিশিয়েন্ট এই কারণে কনস্ট্যান্ট না বলে আমরা কোএফিশিয়েন্ট এই কারণে বলেছি বিকজ আলফাটা হচ্ছে এক একটা মেটালের জন্য এক এক রকম হবে। তুমি যদি
কপারের একটা ওয়্যার ক্রিয়েট করো, তাহলে আলফার ভ্যালু যেরকম হবে অ্যালুমিনিয়ামের জন্য ডিফারেন্ট হবে, তারপর হচ্ছে কি বলে আয়রনের জন্য ডিফারেন্ট হবে। আবার অ্যালুমিনিয়াম নিয়ে যদি কাজ করো বা গোল্ড নিয়ে যদি কাজ করো তাহলে আরেক রকম হবে। এ হাসে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আলফাটার সম্পর্কে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। আলফাটা হচ্ছে গিয়ে হিট কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এটা ডিপেন্ড করে টোটালি ম্যাটেরিয়ালসের উপর। ওকে, আচ্ছা, এখন আমরা এই ফর্মুলাটাকে আরেকটু অ্যারেঞ্জ করব। কি রকম অ্যারেঞ্জ করব এই পাশে লিখতেছি। আই থিংক তোমরা হিট কোএফিসিয়েন্টটাকে তোমরা সুন্দর মতো লিখতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে এক্সামে যদি আসে যে হিট কোএফিসিয়েন্টের ডেফিনেশন কি, হিট কোএফিসিয়েন্টের ডেফিনেশন যদি এক্সামে আসে তখন এইভাবে লিখবা। আমি একটু দেখাই দিই। হিট কোএফিসিয়েন্ট ডেফিনেশন করার জন্য তুমি ইকুয়েশন নাম্বার এই 1টাকে চয়েস করবা, আর এটাকে আমি দিয়ে দিই ইকুয়েশন নাম্বার 2। ওকে, খেয়াল করে দেখো, আমি যদি ইকুয়েশন নাম্বার 1টাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে, এই পার্টের পর আমরা এই পাশে আসব। খেয়াল করে দেখো, ফ্রম ইকুয়েশন 1 থেকে যদি আমি আলফাটাকে সাবজেক্ট করি তাহলে আমি কি দেখতে পাই বলো দেখি। এখানে ডেল্টা আর এই পাশে থাকবে, আর এখানে কে থাকবে R1, আর এখানে কে থাকবে ডেল্টা থিটা। তো আমরা আলফাটার ডেফিনেশন এক্সামে আসলে আমরা কিভাবে লিখবো, আলফা ডেফিনেশন এক্সামে যদি আসে তখন আমি কি করে দেব, এখানে R1 কে বলবো 1 ওহম, ডেল্টা থিটাটাকে বলবো 1 কেলভিন। তাহলে এটা যদি 1 ওহম হয়, এটা যদি 1 কেলভিন হয়, তাহলে আলফাটা কার ইকুয়াল হয়ে যাবে, ডেল্টা আর হয়ে যাবে, তাই না, ডেল্টা আর হয়ে যাবে। সো আলফা ডেফিনেশন কিভাবে দিব, আলফা ডেফিনেশন বলবে কি যে হোয়াট ইজ হিট কোএফিসিয়েন্ট অফ এ রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর। তখন তুমি বলবা একটা কন্ডাক্টর যদি 1 ওহম, একটা কন্ডাক্টরের ইনিশিয়ালি রেজিস্ট্যান্স যদি 1 ওহম হয় এন্ড ওই কন্ডাক্টরের টেম্পারেচার যদি আমি 1 কেলভিন ইনক্রিজ করতে চাই, তাহলে ওই ওয়্যারের বা ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যতটুকু ইনক্রিজ হবে ওইটাই হচ্ছে গিয়ে হিট কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ওকে, আমি আবার বলছি, heat coefficient of resistance means if we choose a conductor which ones have a resistance of 1 ohm, and if we want to increase 1 Kelvin of its temperature, then the increased temperature will be known as heat coefficient of resistance. মানে যতটুকু টেম্পারেচার ইনক্রিজ হবে 1 ওহম যদি একটা ওয়্যারের রেজিস্ট্যান্স হয় এন্ড 1 কেলভিন যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করতে চাই। ওকে, এইভাবে থাকবে। অর আরেকটা ডেফিনেশন আসে এইভাবে, আলফা ডেফিনেশন আরেকবার আসবে, এভাবে আসবে যে হোয়াট ডু ইউ মিন, এভাবে আসবে যে হোয়াট ডু ইউ মিন হিট কোএফিসিয়েন্ট, হোয়াট ডু ইউ মিন হিট কোএফিসিয়েন্ট অফ কপার, হোয়াট ডু ইউ মিন হিট কোএফিসিয়েন্ট অফ কপার, heat coefficient of copper is লাইক এরকম থাকতে পারে 7.2 10 inverse -2 per Kelvin. What do you mean heat coefficient of copper is 7.2 in 10 inverse 2 per Kelvin? এটা বলতে আমরা কি বুঝবো, ওই একই রকম যে if we choose a copper wire of 1 ohm and if we increase the temperature of copper wire of 1 Kelvin, then the resistance will be increased 7.2 10 inverse 2 ohm. ওকে, কপারের রেজিস্ট্যান্স এতটুকু ইনক্রিজ হবে যদি আমি 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করি 1 ওহম রেজিস্ট্যান্সের একটা কপার ওয়্যারের। তো এই ধরনের কোশ্চেন 1 মার্কের জন্য আসলে এভাবে লিখবা। ওকে, আচ্ছা, সো নাও আমরা এখন যে কাজটা করব ইকুয়েশন 2 নিয়ে কাজ করব। ইকুয়েশন 2 নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে যে এরকম থাকবে যে if theta 1 is 0 degree Celsius and theta 1 is 0 degree Celsius and theta 2 equals to theta degree Celsius. Okay, and R1 কে তখন আমরা বলবো R0, তখন আমি R2 কে বলবো হচ্ছে গিয়ে মনে করো R বলবো।
ঠিক আছে, R2 কে আমি R দিয়ে ডিফাইন করলাম এবং R1 কে আমি R0 দিয়ে ডিফাইন করলাম। যদি মনে করো থিটা 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেলসিয়াসে যে রেজিস্ট্যান্স থাকবে সেটাকে আমি R0 বললাম, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেজিস্ট্যান্সকে আমি R0 বললাম। আর থিটা ডিগ্রি সেলসিয়াসকে আমি থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোন একটা ওয়্যারের রেজিস্ট্যান্সকে আমি R থিটা যদি বলি, তাহলে দেখো ইকুয়েশন নাম্বার 2 তে ফ্রম 2 থেকে R2 এর বদলে আমি কি লিখতে পারি, R থিটা। R1 এর বদলে আমি কি লিখতে পারি, R0। 1 এর বদলে এখানে 1 থাকবে, আলফার বদলে আলফা থাকবে, আর ডেল্টা থিটা কত হবে, থিটা মাইনাস, এটাকে আমি সেলসিয়াসে নিব, এটাকে আমি সেলসিয়াসে নিব, দুটাকে যোগ করে আবার মাইনাস করব, তারপর করার পর দেখবা এটা ডেল্টা থিটা যা আসে আমি তাই লিখব। এটা হচ্ছে কি আমরা এই ইকুয়েশনটা নিয়ে মূলত আমরা কাজ করব। ঠিক আছে, এখানে R0 হচ্ছে রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার এট 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার এট 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার এট থিটা ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে এই পর্যন্ত কি বললাম? বলো, কঠিন লাগতেছে অনেক নাকি পারবে? পারবো স্যার। ওকে, একটা ম্যাথমেটিক্স দেই, ওইটা একটু কমপ্লিট করা, ওইটা একটু করো, ঠিক আছে? একটা কোয়েশ্চেন দেই। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে if the resistance of a wire at 30 degrees Celsius and 45 degrees Celsius, 30 degrees Celsius and 45 degrees Celsius are 20 ohm and 20.4 ohm, find alpha. ওকে, আলফাটাকে ফাইন্ড আউট করতে বললো আমাকে। তো আমাদেরকে বললো যে একটা ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে 20 ওহম, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 20 ওহম, আর 45 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স হচ্ছে 20.4 ওহম। আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি আলফা, আলফাটাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? ওকে, দেখো আমরা কিভাবে সলভ করতে পারি এই ম্যাথটা, আমরা 0 ডিগ্রি রেসপেক্টে কাজ করব। ইকুয়েশন এই যে লাস্টে যে ইকুয়েশন দেখতে পাচ্ছ এইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, কিভাবে কাজ করব আমরা একটু লিখে ফেলি বা সলভটা করে ফেলি। আসো আমরা কোয়েশ্চেনে লিখবো এই পাশে গিভেন অংশে, গিভেন পার্টে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে থিটা 1 হচ্ছে গিয়ে কত, 30 ডিগ্রি সেলসিয়াস, তার এটাকে কেলভিনে নিলে কত হবে, 303 কেলভিন। আচ্ছা, আর এটা হচ্ছে থিটা 1 তো, আর R1 কত হবে, আমরা এটাকে থিটা 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যে রেজিস্ট্যান্স এটাকে আমি বলবো R1, R1 কত 20 ওহম, এন্ড থিটা 2 এটা কত, এটা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাকে আমি কেলভিনে নিলে কত হবে, 318 কেলভিন, এন্ড R2 এটা কত হবে, 20.4 ওহম। ক্লিয়ার? আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি আলফা, ফাইন্ড আউট করতে হবে। কি বুঝা গেছে, কনফিউশন আছে? বলো। বুঝেছি স্যার। ওকে ফাইন। সো নাও আমরা সলিউশনে যাব। সলিউশনে যে কাজটা করব সেটা প্রথমে লিখবো যে R2 ইকুয়ালস টু R0 1 প্লাস আলফা ইনটু ডেল্টা থিটা লিখবো। ওকে, R2 এর বদলে কত লিখবো, R2 এর বদলে লিখবো 20.4, R1 এর বদলে কত লিখবো, R0 তো আমরা জানি না, এখানে 1, এখানে আলফা। বলো দেখি ডেল্টা থিটার বদলে কত লিখতে পারি আমরা, ডেল্টা থিটা এখানে যেহেতু আমি সরি এখানে আমরা R1 দিয়ে মনে করে স্টার্ট করি, কেমন, R1 দিয়ে প্রথমে স্টার্ট করলাম, R1টা, তাহলে এটা হবে কি ডেল্টা থিটা 1 হবে। তাহলে ডেল্টা থিটা 1 কত হবে বলতে পারো, পারবা? ডেল্টা থিটা 1 হবে এই যে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস করবা, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস করবা,
এখন 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন, রাইট? আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? কত? 273 কেলভিন। কত আসে বলো দেখি? θ1 ডেল্টা θ1 কত আসবে? 30 কেলভিন। ক্লিয়ার? ঠিক সিমিলারলি আমরা ডেল্টা θ2 ক্যালকুলেশন করে ফেলবো। ডেল্টা θ2 কিভাবে হবে? θ2 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস। θ2 কত? 318 কেলভিন। তো এটাকে লিখে ফেলি আমরা 318, আর এখানে হবে 273 কেলভিন। দ্যাট মিন্স কত হবে এটা? 45 কেলভিন। একটু খেয়াল করে দেখো তো, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে 30 কেলভিন, এখানে 45 ডিগ্রি সেলসিয়াস, এখানে 45 কেলভিন। তার মানে কি? টেম্পারেচারের চেঞ্জটা ক্যালকুলেশন করেছি। সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের চেঞ্জ যেরকম আসবে, কেলভিন স্কেলে টেম্পারেচার চেঞ্জ একই রকমই আসে, কারণ বোথ সাইড থেকে এই 273 পার্টটা ক্যালকুলেশন মাইনাস হয়ে যায়। বুঝা গেছে? বলো নিশাত, সাদিয়া, হাসনা মোহাম্মদ, এটা বুঝতে পেরেছো? ওকে, গুড। এবার আমরা কি করব? আমরা আমাদের ক্যালকুলেশনে বসাই দিব। তাহলে ডেল্টা θ1 এর বদলে কত লিখবো? 30 লিখবো। এখানে আমরা 30 লিখে ফেলি। 30 লিখে, তাহলে এখানে 30 লিখলে এটা কত হয়ে যাবে? 30 আলফা হয়ে যাবে। এটাকে দিয়ে রাখবো ইকুয়েশন 1। এগেইন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, লিখবো R2 ইকুয়ালস টু লিখবো R0, এখানে লিখবো 1 প্লাস আলফা, এখানে লিখবো ডেল্টা θ2। আচ্ছা, করে ফেলি আমরা। R2 এর ভ্যালু কত? 20.4। R0 এর ভ্যালু আমরা জানি না। 1 প্লাস ডেল্টা θ2 কত? 45, তাহলে এখানে হবে 45 আলফা। এটাকে আমরা দিয়ে দিব ইকুয়েশন নাম্বার 2। ওকে, আমাদের টার্গেট হচ্ছে আলফা ক্যালকুলেশন করা, আমরা কিন্তু R0 জানি না। এখন আমরা যে কাজটা করব, নাও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার 1 করব। 2 কে 1 দিয়ে ডিভাইড করব, তাহলে এখানে কত হবে? 20.4 ডিভাইডেড কত হবে? 20, আর এখানে R0 ক্যান্সেল হয়ে যাবে। উপরে থাকবে 1 প্লাস 45 আলফা, আর নিচে থাকবে 1 প্লাস 30 আলফা। এখান থেকে কি আলফা ক্যালকুলেশন করতে পারবে তোমরা সবাই? বলো, আলফা ক্যালকুলেশন করতে পারবে নাকি কনফিউশন থাকবে? বলো কনফিউশন আছে কিনা? তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিভাবে হবে বলো? আর 5 মিনিট পরে বলি। 5 মিনিট? বুঝি নাই। 5 মিনিট পরে বলবা? জি স্যার, ক্যালকুলেট করে নিই। হ্যাঁ, ক্যালকুলেটটা করে আমাকে একটু বলো কত আসছে। ওকে, দেখো দেখি কত আসে এখানে আলফাটা। আলফা ক্যালকুলেশন করতে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগলে তো তুমি ছোট একটা ক্যালকুলেশন করতে যদি 5 মিনিট লাগে তাহলে কেমনে হবে? দেখি আমরা একটু করি। ডিভাইডেড বাই 20, 30। স্যার 1.389 into 10 to the power inverse 3. 1.389 89 10 into 10. 10 ইনভার্স 3, ওকে, পার কেলভিন। এভাবে আমরা লিখতে পারবো। এন্ড এইভাবে আমরা আলফা এর ভ্যালু এক একটা ম্যাটেরিয়ালসের জন্য এক এক রকম পাবো। তুমি যে ওয়্যারটা ইনভেন্ট করবা বা যে ওয়্যারটা ক্রিয়েট করবা, সেটা যদি কপার হয়, আয়রন হয়, অ্যালুমিনিয়াম হয় বা গোল্ড হয়, যেই মেটালের হোক না কেন, এই আলফা এর ভ্যালু তোমার সেরকম হবে। যেই আলফার ভ্যালু দেখে আমরা একটা ওয়্যারের কোয়ালিটি জাজ করতে পারবো। ইঞ্জিনিয়াররা হচ্ছে আলফার ভ্যালু দেখে বলতে পারে যে
কোন ওয়্যারটা ভালো, কারেন্ট পাসিং এ কোন ওয়্যারটা ভালো। দেখো খেয়াল করে ইকুয়েশন নাম্বার 1 এর দিকে একটু তাকাও। ইকুয়েশন নাম্বার 1 এর দিকে যদি তুমি একটু তাকাও তাহলে একটু বলো দেখি, আলফার ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে এই ব্র্যাকেটের ভ্যালু কি বাড়বে নাকি কমবে? বলো তো, এই ব্র্যাকেটের ভ্যালু কি বাড়বে না কমবে? আলফার ভ্যালু যদি ইনক্রিজ হতে থাকে বাড়বে। এই ব্র্যাকেটের ভ্যালু উড বি অলসো ইনক্রিজ। তাহলে এই ব্র্যাকেটের ভ্যালু যদি ইনক্রিজ হতে থাকে তাহলে এই 20 এর ভ্যালু কি হবে? ইনক্রিজ হতে থাকবে, রাইট? 20 এর ভ্যালু ইনক্রিজ হতে থাকবে। কিন্তু 20টা কে? 20টা হচ্ছে আর। আর মানে কি? আর মানে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? কারেন্ট পাসিং এ যে জিনিসটা একটা অবস্ট্যাকল ক্রিয়েট করে, একটা হচ্ছে ঝামেলা ক্রিয়েট করে। সো আমাদের একটা ওয়্যারের যদি আমি এই আর এর ভ্যালু যত কমাইতে পারবো ওই ওয়্যারটা কন্ডাকশনে ততটা ভালো হবে। দ্যাট মিনস কন্ডাকশনটা আবার ডিপেন্ড করছে আলফা এর উপর। তার মানে আমি কি বুঝলাম? যেই মেটালের আলফা এর ভ্যালু যত কম ওই মেটালটা কারেন্ট পাসিং এর জন্য তত ভালো একটা ম্যাটেরিয়াল। ওকে, আমাদের যে মেটালগুলা যে ওয়্যারগুলা যে ক্রিয়েট করা, আমরা বাসাবাড়িতে ইলেকট্রিসিটি পাস করার জন্য যে ওয়্যার ইউজ করা হয় ম্যাক্সিমাম হচ্ছে কপার ওয়্যার। কপার ওয়্যার এই কারণে ইউজ করা হয়, ফার্স্ট অফ অল কপার ওয়্যার হচ্ছে গিয়ে একটু দামে মোটামুটি সস্তা। কপার ওয়্যারে সহজে রাস্ট পড়ে না, মরিচা পড়ে না। কপার ওয়্যারের ভিতরে কপার ওয়্যারের আলফার ভ্যালু আয়রন থেকে অনেক বেটার। ওকে, কপারের আয়রন থেকে অনেক কম। সো সব দিক দিয়ে কপারটা হচ্ছে কি আয়রন থেকে অনেক, আয়রন এন্ড কপার হচ্ছে কি সবচাইতে সহজ, মানে সবচাইতে কালেকশনে এটার অ্যামাউন্টটা অনেক বেশি আমাদের আর্থে। এন্ড এটাকে হচ্ছে কি কালেকশন করাটা, ওই যে মাইন থেকে কালেকশন করাটা অনেক ইজি। ঠিক আছে, তো এই কারণে কপার আলফাটা আয়রন এবং কপারের মধ্যে কপারটাকে চুজ করা হয়। কারণ দেখা যাবে রোডে যে ওয়্যার গুলো আছে অনেক সময় দেখা যায় এগুলো প্লাস্টিক দিয়ে তোমার পেঁচানো, প্লাস্টিকের একটা কভার থাকে। এন্ড অনেক সময় বৃষ্টি হয়, রোদ বৃষ্টি অনেক সময় হয়ে থাকে। তো আয়রন থাকলে যেটা হয়, ওই সামটাইম যদি প্লাস্টিক লিক করে তখন ওই আয়রনে রাস্ট পড়ে যায়। রাস্ট পড়ে গেলে আয়রনটা হচ্ছে গিয়ে তোমার কারেন্ট পাসিং এ খুবই পুয়ার হয়ে যাবে। এই কারণে আমাদের কারেন্টের ওয়্যারটা কপার দিয়ে ইউজ করা হয় ভালো মানে। আবার কপারের মধ্যে ভেজাল কিছু আছে। ঠিক আছে, সো এখান থেকে এই ম্যাথ থেকে আমরা বা এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়্যারের আলফা এর ভ্যালু যত বেশি ওই ওয়্যারের রেজিস্ট্যান্সের ভ্যালু কি বাড়বে না কমবে? বেশি, বাড়বে। ইনক্রিজ তত বেশি। এন্ড রেজিস্ট্যান্সের ভ্যালু যত বেশি কারেন্টের ভ্যালু তত কম। ওকে, তার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই। যাই হোক, এই হচ্ছে কি আমাদের এটা নিয়ে রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপর একটা ওয়্যারের রেজিস্ট্যান্সটা কিভাবে ইফেক্ট ক্রিয়েট করে সেটা নিয়ে আমরা খুব সুন্দর মতো ডিসকাস করতে পারলাম। এই ধরনের ম্যাথ বোর্ডে যদি আসে, এক্সামে যদি আসে, আশা করি তোমরা সবাই সুন্দর মতো করতে পারবে। ঠিক আছে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। আছে কারো কোনো কনফিউশন রেজিস্ট্যান্স ওয়্যার নিয়ে? নাই। ওকে, ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে হিট ক্রিয়েট কিভাবে হয় একটা ওয়্যারে, জুলস হিট ইফেক্ট। ঠিক আছে, হিটিং ইফেক্ট, জুলস হিটিং ইফেক্ট। একটা ওয়্যারে কিভাবে হিট প্রডিউস হয় বা কেন হিট প্রডিউস হয়, এই প্রডিউসিং হিটটা কিসের উপর ডিপেন্ড করে সেইগুলা নিয়ে আমরা একটু পড়তে চাই। ওকে, আচ্ছা, জুলস হিটিং ইফেক্ট। তোমাদের কলেজের স্যাটারডে ক্লাস ক্যান্সেল করা হয়েছে জানো সবাই? জি জানো? স্যার। হ্যাঁ, তাহলে একদিন ছুটি পাবা। ছুটি পেয়ে তো খুব একটা প্রফিট হচ্ছে না, তাই না? তোমাদের কি কেমন লাগতেছে বলো? তোমাদের তো কলেজ খুলে গেলে সকাল থেকে ক্লাস হবে, কলেজে গিয়ে ক্লাস করতে হবে। বাসায় বসে তো আর সেটা হচ্ছে না, ইউনিফর্ম
তোমাদের পড়ে সুন্দর মতো ক্লাসে বসে ফাইনালি তোমরা কলেজে উঠতে যাচ্ছ, তাই না? কেমন লাগতেছে বলো? তোমাদের ক্লাসে কালকে দেখি একজন বলল যে স্যার আমাদের নবীনবরণ হবে নাকি? ঠিক আছে, নবীনবরণ, তোমাদের তো নবীনবরণ হয় নাই, তোমাদের কেন? আগের ইয়ারে হয়েছিল, তার আগের ইয়ার গুলাতে হয়েছে। আর নবীনবরণ হওয়ার জন্য আসলে সেই কন্ডিশনে এখন আমাদের পৃথিবী যেতে পারে নাই যে একটা নবীনবরণের মতো একটা কন্ডিশন হবে, হয়তো বা ইন ফিউচার হইতেও পারে। ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে জুল সিটিং ইফেক্ট একটু দেখি। একটা ওয়্যারের ভিতর দিয়ে, এটা মনে করো একটা এ বি একটা ওয়্যার আছে, এই ওয়্যারের ভিতর দিয়ে মনে করে কারেন্ট পাস হচ্ছে। কারেন্ট পাস হলে কি হবে, একটা চার্জ যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে তখন তাকে কি একটা ওয়ার্ক ডান করতে হয় না? বলো, তাকে একটা ওয়ার্ক ডান করতে হয়। এই ওয়ার্ক ডানটা, ও একটা ওয়ার্ক ডান করলো, এই ওয়ার্ক ডানটা কোন এনার্জিতে কনভার্ট হবে? এই ওয়ার্ক ডানটা হচ্ছে গিয়ে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ওয়ার্ক ডানটা হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে একটা ওয়্যারে, যখন একটা ওয়্যারের ভিতর দিয়ে যখন ইলেকট্রন একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে পাস করে তখন হচ্ছে গিয়ে কি হিট প্রডিউস হয়। এই যে হিট প্রডিউস হচ্ছে এটা কিসের উপর ডিপেন্ড করছে, এইটাই হচ্ছে কি এখন আমরা একটু ডিসকাস করব। ওকে, আসো। প্রডিউসটা, এই প্রডিউসিং যে হিট, হিট হচ্ছে ফর এইচ, এই হিটটা প্রপোর্শনাল হচ্ছে গিয়ে কারেন্টের স্কোয়ারের সাথে, আই স্কোয়ার। আইটা হচ্ছে গিয়ে কি কারেন্ট, ওকে, আই হচ্ছে গিয়ে কি কারেন্টের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। এটা হচ্ছে মিস্টার জুল। জুল হচ্ছে গিয়ে এটাকে কি করেছেন, অবজার্ভ করেছেন। তারপর হচ্ছে গিয়ে এই উনি আরো দেখেছেন যে এই হিটটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের ইকুয়াল। উনি আরো দেখেছেন এই প্রডিউসিং হিটটা হচ্ছে গিয়ে টাইমের সাথে প্রপোর্শনাল। রেজিস্ট্যান্সের প্রপোর্শনাল, আর হচ্ছে গিয়ে কিসের প্রপোর্শনাল? টাইমের প্রপোর্শনাল। দ্যাট মিন্স তুমি হচ্ছে গিয়ে যে ওয়্যার নিয়ে কাজ করবে, ওই ওয়্যারে যতটুকু কারেন্ট, যদি কারেন্ট প্রডিউস হয়, যদি কারেন্টের পাসিং কারেন্ট যদি টুয়াইস হয়ে যায় তাহলে প্রডিউসিং হিট হয়ে যাবে কত টাইমস? 4 টাইমস। ওকে, আর রেজিস্ট্যান্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এন্ড টাইমের সাথে কি হবে? হিট ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কি, তুমি যদি মনে করো একটা ইলেকট্রিক সুইচ বা সুইচ অন করে রেখেছো একটা লাইটের, ওই লাইট ওয়্যারের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ওই ওয়্যারটা যতটুকু একটু হিট প্রডিউস হয়। এখন তুমি যদি ওই ওয়্যারটা বেশি সময় জুড়ে অন করে রাখো তাহলে ওই ওয়্যারের ভিতর দিয়ে বেশি অ্যামাউন্ট, বেশি সময় ধরে কারেন্ট পাস হবে। সো টাইম যত বেশি, প্রডিউসিং হিট তত বেশি। ওই ওয়্যারের, প্রত্যেকটা ওয়্যারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে, এটা হচ্ছে ওন রেজিস্ট্যান্স। এই ওন রেজিস্ট্যান্স এক একটা ওয়্যারের যদি বেশি হয় তাহলে প্রডিউসিং হিটও কি হবে? বেশি হবে। আর কারেন্ট যদি ওই ওয়্যারের ভিতরে কারেন্টের অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে প্রডিউস হিট কি হবে? বেশি হবে। বুঝা গেছে? প্রডিউসিং হিটটাও তত কি হবে? বেশি হবে। এই তিনটাকে তখন যদি আমি কম্বাইন করি তাহলে কি আসবে? H প্রপোর্শনালস টু কি হবে? I স্কয়ার ইনটু R ইনটু কত হবে? T হবে। I স্কয়ার RT হবে। ওকে, এটাকে আমরা এখানে অফ রাখি, আমরা হচ্ছে 10 মিনিটসের একটা ব্রেক নেই। ওকে, এরপরে আমরা এইখান থেকে স্টার্ট করব, 10 মিনিটসের একটা ব্রেক। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে লিংকটা কেটে দিই।